আজকে আমরা প্যারেন্ট হাউস সম্পর্কে বেসিক যে ধারণাটা সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। প্যারেন্ট হাউস দ্যাট ইজ কল্ড নেম। আপনার নাম কি? শুভচন্দ্র রায়। দ্যাট ইজ নেম। তোমার নাম কি? সজলচন্দ্র রায়। তোমার নাম কি? সুরাইয়া আক্তার। হ্যাঁ, দ্যাট ইজ নেম। নেমের ক্ষেত্রে কোনো অল্টারনেটিভ নাই, দ্যাট ইজ নেম। প্যারেন্ট হাউসকে আমরা যদি নামকরণের দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে দ্যাট ইজ নেম, প্যারেন্ট হাউস। এটার আলাদা কোনো অর্থ আমরা দিতে পারবো না। এটাকে এই প্যারেন্ট হাউসকে যদি আপনি শাব্দিক অর্থে উচ্চারণ করতে চান, শাব্দিক অর্থে, তাহলে আপনি হয়তো মিসিং করে ফেলবেন। এটা নিয়ে ভাবতে হবে, অনেক ভাবতে হবে আমাদের। তো আবিধানিক অর্থ যেটাকে বলা হচ্ছে, তো পারিভাষিক অর্থে যদি আপনি আসেন তাহলে আপনি প্যারেন্ট হাউসের মানে বুঝতে হবে আপনাকে। প্যারেন্ট হাউস সম্পর্কে জানতে হলে অনেক কিছু জানতে হবে আপনাকে। প্যারেন্ট হাউসকে টোটালি একটা জায়গায় দাঁড় করানোর জন্য আপনাকে আপনার একটা জায়গাতে গিয়ে আপনাকে অনেক কিছু জানতে হবে, যে ব্যাকগ্রাউন্ড স্টোরি, হ্যাঁ, প্রতিষ্ঠার যে কারণটা, সেই কারণটা, প্রেক্ষাপটটা, প্রেক্ষাপটটা করতে হবে। তারপরে প্যারানজিস হয়েই আছে 2016 সালের অন দ্য 3rd সেপ্টেম্বর প্যারানজিসটা লিস্ট হয়। তারপরে আইডিওলজি, প্যারানজের আদর্শ আছে কিছু। তারপরে প্যারানজের এইম অ্যান্ড অবজেক্টিভ, হ্যাঁ, উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে আপনাকে জানতে হবে। তারপরে আছে প্যারানজের কিছু রেসপন্সিবিলিটিস আছে, হ্যাঁ, দায়িত্ববোধ আছে। সেই রেসপন্সিবিলিটি সম্পর্কে জানতে, ওভারঅল প্যারানজ সম্পর্কে জানতে হলে আপনাকে এইগুলো সম্পর্কে জানতে হবে, নতুবা প্যারানজ সম্পর্কে আপনার একটা ভুল ধারণা থেকে যাবে। আমরা প্যারেন্ট হাউস সম্পর্কে প্রথমে যে শব্দটা ইউজ করছি, দ্যাট ইজ কল্ড অরফানেজ। তো অরফানেজের ডেফিনেশন অনুযায়ী এবং অরফানেজ শব্দগুলির উৎপত্তি অনুযায়ী আমরা প্যারেন্ট হাউসকে কি করছি, অরফানেজ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি। বাট আওয়ার সোসাইটি ডিসকারেজ পাওয়ার এগেনিস্ট অফ প্যারেন্ট হাউস। কিন্তু আমরা অরফানেজের যখন আমরা অরিজিন অফ ওয়ার্ড যদি আমরা খুঁজতে যাই, তাহলে অরফানেজ শব্দটার শাব্দিক অর্থ দাঁড়ায় এতিমখানা। এতিমখানা, অরফানেজের শাব্দিক অর্থ হয় কি? এতিমখানা। এতিমখানা শব্দটা কিন্তু আগে আসেনি। আমরা যদি এতিম নিয়ে কাজ করি, এতিম শব্দটা প্রথম কোথায় আসছে? এতিম, হ্যাঁ, এতিম শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি সেটা আমাদেরকে জানতে হবে। তো এতিম শব্দটা যদি আমরা জানতে চাই, অনেক দূর যেতে হবে। নবী রসুল কিন্তু অনেক দূর যেতে হবে। প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। তিনি কিন্তু কোনো বাবা মা ছিলেন না, তাহলে সেখান থেকেই কিন্তু আপনার এতিমটা চলে আসছে। কিন্তু তখন সেই শব্দটার প্রচলন ছিল না, সমস্যাটা মনে করেনি। সেই ক্ষেত্রে যদি আমরা উইকিপিডিয়া দেখি এবং অনেকগুলো ডিকশনারি যদি আমরা খুঁজে দেখি, সার্চ করে আপনার মোবাইলে সার্চ দিলেই বুঝতে পারবেন। ইউটিউব আছে, ওয়েবসাইটে আছে, বিভিন্ন জায়গাতে আপনি এতিম শব্দটার মিনিং খুঁজতে পারবেন এবং অরিজিন অফ ইতিম খানা, এই যে শব্দটা, এবং অরফানেজ, এটাকে বলা হচ্ছে অরফানেজ। অরফানেজ শব্দটাকে আমি সার্চ দিয়ে দেখি কোথায় উইকিপিডিয়া কি বলছে। তো আমরা জানতে পেরেছি যে উইকিপিডিয়ায় প্রথম যে অরফানেজটা হয়, প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষের দিকে হয়, 1920 সালের দিকে প্রথম, ওই সময়ের মধ্যে 1920 সালের কাছাকাছি, 1919 সালের কাছাকাছি দিকে, 1990 লাস্ট অফ দ্য 1990 ইয়ার্স বিসি, তখন কিন্তু প্রথম অরফানেজ প্রতিষ্ঠা করেন একজন ব্যক্তি। অরফানেজ শব্দটাকে নিয়ে আসে এতিম যারা বাপ মা হয়ে গেছে যুদ্ধক্ষেত্রে,
তারা কিন্তু অসহায় হয়ে গেল। তখন কিন্তু পৃথিবী এত ডেভেলপ করেনি। সেই ডেভেলপমেন্ট আনডেভেলপ পৃথিবী, আনকালচার, আনসিভিলাইজড একটা ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবী ছিল। কারণ বিশ্বযুদ্ধ হয়েছে ওই জায়গাটাতে। তখন কিন্তু আনকালচার ছিল বা ওয়েলফেয়ার ছিল না, ওয়েলবিং ছিল না। তখন এই যে বাচ্চাগুলো লোকগুলো মারা গেল বা পিতামাতা মারা গেল বা যুদ্ধক্ষেত্রে মারা গেল যখন পিতামাতা, তখন তো বাচ্চাগুলো তো অসহায় হয়ে গেল। তখন তো আগেকার মতো ওই ব্রিটিশরা ওরকম তো সভ্য ছিল না বা ওয়েলবিং ছিল না। এখন হয়তো তারা ওয়েলবিং হতে পারে, মেবি কন্ট্রোভার্সি আছে। তো তখন কিন্তু প্রথম এই মানে অরফানেজ শব্দটা আসে। সেই লক্ষ্য থেকে, সেই জায়গা থেকে আমরা প্যারেন্ট হাউসকে অরফানেজ বলছিলাম। কিন্তু অরফানেজ শব্দটাকে সাথে যদি আমরা ইতিমখানা লাগিয়ে দিই, অরফানেজ মানে হলো ইতিমখানা। বাংলাতে ইতিমখানা শব্দটা আগে আসেনি। বাংলা যতগুলো শব্দ আসছে ততগুলো শব্দই কিন্তু আপনার কোনো না কোনো ভাষা থেকে ঘা করে নিয়ে আসা। আমাদের হাইব্রিড একটা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আমাদের 70% থেকে 80% শব্দ ওয়ার্ড আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসে। ফার্সি ভাষা আছে, ল্যাটিন ভাষা আছে, পর্তুগিজ ভাষা আছে, পোলিশ ভাষা আছে, জার্মান ভাষা আছে, চাইনিজ ভাষা আছে। সো দ্যাট আপনারা অরফানেজ বলতে কী বোঝাচ্ছেন আমার এটা মাথায় ধরে না। কারণ আপনারা অরফানেজ বা এতিমখানার শব্দ লাগিয়ে দিয়েছেন আপনি দিয়ে আমাদের সাথে। তো দুটা যদি একসাথে চালান সেটা তো আমার ব্যাপার না, আমার দেখার বিষয়। কিন্তু অরফানেজটার প্রথম উৎপত্তি হলো গ্রেট ব্রিটেনে। তো এই গ্রেট ব্রিটেনে যখন প্রথম উৎপত্তি হলো তখন অরফানেজ শব্দটাকে এতিমখানা হিসেবে তখন হলো ততদিনের পরিচয় বাংলাদেশের মানুষ বা বাঙালিরা পরিচয় পায়নি। কারণ ততদিনে পর্যন্ত বাঙালি শিক্ষিত হয়নি। বাঙালি ক জানতো না, তারা জানতো মায়ের ভাষা, ওই যেটা কথা বলেছে সেটাই। গ্রামার আসেনি, আসলো গ্রামার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই তারপরে এই যে রাজা রামমোহন রায়, এরাই আমাদেরকে ক খ পড়াইলেন, আমাদেরকে পাঞ্জাবি বাজবা সুটকোট পড়া শিখাইলেন। রাজা রামমোহন রায় শুরু করছি আমরা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা শিক্ষাবিদ্যা, এটা প্রথম কথা অনুষ্ঠান। তারা বহু ভাষায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 19টা ভাষা কিন্তু তো দেখ আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্যারেন্ট হাউস একটা, এই প্যারেন্ট হাউস এটাকে আমরা বলছি অরফানেজ, কিন্তু আমাদের সোসাইটি মেনে নিচ্ছে না। এতিমখানা বললে মেনে নিচ্ছে না। কারণ আমাদের যে আইডিওলজি বলছে যে আমরা ধর্ম ও মতের ঊর্ধ্বে থাকবো, কোনো ধর্মকে আলাদাভাবে দেখা যাবে না। সকল ধর্মকে আমরা সমস্ত ধর্ম ভেদ না করে আমরা প্যারেন্ট হাউস চালাবো। সেজন্য আমরা করলাম কি, পরে প্রথমে আমরা অরফানেজ দিয়ে চালালাম, পরে আমরা অরফানেজ উঠিয়ে দিলাম। এখন আমরা লিখছি কি যে অরফান ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সংস্থা, একটা সংস্থার রূপদান করছি। তো আমাদেরকে সোসাইটির কারণে, সমাজের মানুষের অজ্ঞতার কারণে আমাদেরকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করে ফেলতে হচ্ছে। তো প্যারেন্ট হাউস আপনারা মনে হয় একটু হলেও ধারণা পেয়েছেন যে প্যারেন্ট হাউস ব্যাপারটা। আরও ব্যাকগ্রাউন্ডে আমরা যদি বলি, হিস্ট্রি ওরা আসে এইম অ্যান্ড অবজেক্টিভস, উদ্দেশ্য লক্ষ্য। আমরা আমাদের যে মেইন উদ্দেশ্য, আমরা সারা ওয়ার্ল্ডের সমস্ত এতিম যারা আছে তাদের কথা বলবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের কল্যাণ করবো। দ্যাট ইজ কল্ড এ প্ল্যাটফর্ম অফ ওয়ার্ল্ড অরফান। আপনারা আমার এইমটা বুঝতে পারছেন। অবজেক্টিভ, উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হলো কি, একটা বাচ্চা, এই বাচ্চাটা বাপ নাই, এই বাচ্চাটা মা নেই, এ দায়িত্ব পালন করবে কে, এর পাশে কে দাঁড়াবে, এই যে আদর স্নেহ ভালোবাসা। এই জন্য আমাদের একটা থিম সেন্টেন্স আছে, ফর অ্যান অরফান অ্যাফেকশন, লাভ, কম্পেশন, সেলফ রিলায়েন্স, সেলফ রিপ্রোডাকশন অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার। এটা আমাদের অবজেক্টিভ। আপনারা দেখতে পারবেন গবেষণা করে যে এখানে একটা চাইল্ডকে বড় করতে গেলে এই সারের শব্দ লাগবে। আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আপনার সেলফ রিলায়েন্স,
মানে আত্মনির্ভরশীল করে দেওয়া, আবার তাকে রিহ্যাবিলিটেশন দেওয়া, তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। তা আমরা একজন বাপ মা নাই এই বাচ্চাটাকে আমরা প্রতিষ্ঠিত করে দেব। একজন বাপ মা যখন থাকে তখন কিন্তু তার বাপ মা তার ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে সবসময় চিন্তা করে যে আমার সন্তান কি করবে ভবিষ্যতে, জায়গা জমি বাড়ি গাড়ি এগুলো করে রেখে যায়। কিন্তু এর কে দেখবে ভাই? সকলের কে দেখবে? এত বাপেরও নাই ঠিকে না, মা ওরে নাই ঠিকে না, কিরে হ্যাঁ, একটা কে দেখবে? এই জন্য আমরা প্যারেন্ট হাউসে জন্ম নিয়েছি, প্যারেন্ট হাউসে আমরা জন্ম নিয়েছি। এটাকে বলা হয় যে রেসপন্সিবিলিটি। হ্যাঁ, রেসপন্সিবিলিটির জায়গাটাতে আমরা বলছি যে প্যারেন্টসের কিছু রেসপন্সিবিলিটি আছে, অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে। তো আমাদের যে মূল রেসপন্সিবিলিটি আছে সেটা হলো যে অরফান রাইট, অরফান ওয়ার্ড, অরফান রাইটস, এতিম অধিকার। আমাদের প্রথম যে রেসপন্সিবিলিটি আমরা উই আর প্লে রোল টু স্টাবলিশ অরফান রাইটস। আমরা সেকেন্ডলি আমরা অরফান ডে নিয়ে কাজ করছি, দিস আওয়ার রেসপন্সিবিলিটিস। এখন বলবেন যে অরফান রাইটস তো আছে, কোথায় আছে? কাগজ কলমে না কোথায় আছে? বাক্সে ভর্তি করে রেখে দিচ্ছে। তাহলে আমরা ওখানে থাক, আমরা একটু বাইরে বের করে যাই কি? হ্যাঁ, ট্রাকের মধ্যে তালা দিয়ে রাখছেন, আমরা ট্রাকটা খুলবো একটু ভাই, আমাদেরকে খুলতে দেয়। কারণ আপনাদের যেমন রাইটস আছে এতিমেরও তেমন নয় রাইটস আছে। অল আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর ইন্টাইটেলড টু প্রোটেকশন অফ ল। এখানে আলাদা করে এতিমের বলার দরকার নেই। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে এক্সিকিউটিভ মেম্বার, আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার, তাদের সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে আমরা বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে তারা কীভাবে কাজ করবে অর্থনীতির জন্য। তো যাই হোক আর কি, এটা পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্স যেখানেই থাকুক আমাদের পলিটিক্স আমরা করবোই। এটা আমাদের আমাদের কনস্টিটিউশনাল রাইটস, এটা ফান্ডামেন্টাল রাইটস। আমরা যে কোনো অর্গানাইজেশন করতে পারি, আমাদের কথা আমরা বলতে পারি, বাক স্বাধীনতা, তারপরে পেশাবৃত্তির স্বাধীনতা, তারপরে সংগঠনের স্বাধীনতা, এটা আমাদের সংবিধান দিয়েছে। আর সংবিধান অনুযায়ী আমরা দেশের কোনো অনৈতিক কাজ না করে, অসামাজিক কাজ না করে আমরা আমাদের প্যারেন্ট হাউসকে যতদূর সম্ভব আমরা এগিয়ে দেবো। এখন ব্যাপারটা হলো যে প্যারেন্ট হাউস, প্যারেন্ট হাউসের ব্যাকগ্রাউন্ড, প্যারেন্ট হাউসের যদি আমি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, আপনারা জানেন মনে হয় এতিমরা অসহায় থাকে, অসহায় থাকে। মাত্র 3 বছর বয়সে মা হারাইছে, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, শিক্ষা দীক্ষায় অনেক কিছু হয়েছে। এখন আমার প্রতিষ্ঠার সময় যেটা আমরা শেষ বলছি যে রিহ্যাবিলিটেশন, প্রতিষ্ঠা, তাকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, প্রতিষ্ঠা করে দেওয়া, সেই জায়গাতে দিয়ে আমি লাস্ট স্টেজে চরম একটা আঘাতের মতো পড়ে গেলাম। চরম একটা আঘাতের মতো যখন পড়ে গেলাম, তখন আমি অসহায়ের সর্বশেষ সীমানায় গিয়ে বুঝতে পারলাম আমি কিন্তু জিরো। এটা হলো ব্যাকগ্রাউন্ড অফ প্যারেন্ট হাউস। All kinds of sector hurt me. I am traumatic. তখন আমার মাথাটাকে আমি খাড়ালাম যে আমি এটির জন্য কিছু করব। আমি আমার মা নেই, যাদের মা নেই তাদের জন্য আমি কিছু করবো। এখন আমি আসবো মূল প্রসঙ্গে, অসহায়তা আমি রাখবো না, আমার অসহায়তা আমি কি লিখে যাবো। যাই হোক, অসহায়তা দূর করার জন্য আমি ব্যাংকে চাকরি করি। ব্যাংকের চাকরি করে আসার পরে বিকেলবেলা যদি আমি সময় পাই, তাহলে আমি প্রথমে জান্নাতি নামের একটা মেয়েকে আমি ফেসবুকে দেখে রাখা, প্রোফাইল খুঁজলে পাবেন। জান্নাতি নামের একটা মেয়েকে নিয়ে আমি প্রথম তাকে পড়ালেখা করতে শুরু করলাম, তার বাড়িতে গিয়ে তারপর চোখ থেকে শুরু করে খাতা কলম সবগুলো নিয়ে আমি তাকে প্রতিদিন পড়াতে পারলাম। তারপরে ওর সাথে যুক্ত হলো নুরুল নবী। তোমার চেনো না নুরুল নবীকে? তোমাদের কি হয়, ভাই হয় না? কেমন ভাই হলো? ভাই তুমি তো হিন্দু,
হয়তো মুসলমান, কেমনি ভাই হয় তোমার? সমস্যা হ্যাঁ, সমস্যা সমস্যার কথা আমি বলছি না, কেমনে না কেমনে, আমি বলছি কেমনে হলো? আমার এই প্রতিষ্ঠানে সবাই আছে। না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে তোমার যে ভাই হয় এক কথা যে তোমরা বলে ফেললাম, না ওটা তো থাক, অসুবিধা নেই। সবাই দিন, সবাই ভাই, হিন্দু বৌদ্ধ সবাই। হ্যাঁ, যে এটা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এবং আমরা আমাদেরকে সম্মান করতে শিখেছি, আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে, সেইটা হলো যে আমাদের ভাই হয়, ভাই, ঠিক আছে না? ইট ইজ আওয়ার রাইটস। তো সেখান থেকে নুরুন নবী আমি পড়ালেখা শুরু করে দিলাম। এখন আমি ভাবলাম যে স্কুল পর্যায়ে আমি খাতা কলম দিয়ে বেড়ালাম। তখন শুরু করলাম ডাঙ্গাপাড়া, প্রথম আসলাম ডাঙ্গাপাড়া স্কুলে। সেখানে পেলাম আমি দুইটা পার্সনকে, একটা হলো মুক্তা আর একটা হলো কান্তেশ্বর। ইটস মাই ফার্স্ট মুভমেন্ট। তো তাদেরকে আমি সহযোগিতা করতে থাকলাম অ্যাসিস্ট্যান্স দিয়ে। কি অ্যাসিস্ট্যান্স? তাদের যত প্রকার লেখাপড়ার জন্য দরকার আছে সবগুলো আমি দিয়ে দেবো। তাদের যে টিচারদেরকে আমি বলে ফেললাম, তারা আমাকে আশ্বস্ত করলো। তো তখন থেকে আমি নুরুন নবী এবং কি বলে মুক্তা, জান্নাতি, নুরুন নবী আর আসলে কে মুক্তা, কান্তেশ্বর। তারপরে দেখলাম যে এইভাবে আর মানে তখন আমি বললাম যে এটা এইভাবে হবে না, কারণ আমাকে একটা জায়গা দরকার, প্লেসের দরকার, এবং একটা প্লেসের দরকার, তার সাথে একটা প্রতিষ্ঠান করানোর জন্য একটা নাম দরকার। এখানে আসলো নামকরণের ব্যাপারটা, নমিনেশন যেটাকে বলছে। নামকরণের জায়গাতে অনেকগুলো নাম অনেকগুলো জায়গায় আমরা প্লেস করে ফেলবো, কিন্তু যে দৃষ্টিকোণ থেকে দেখি যে অনেক সময় জঙ্গিবাদের দিকে যায়, অনেক সময় ধর্মের দিকে যায়, অনেক সময় আশার দিকে যায়, অনেক সময় অনেক কিছুর দিকে যায়। আমাদের উদ্দেশ্য হলো ইন্টারন্যাশনাল থিঙ্কিং। ইতিম শুধু বাংলাদেশে আছে, ইন্ডিয়ায় নাই, পাকিস্তানে নাই, বা ইসরায়েলে নাই, ফিলিস্তিনে নাই, এটা তো না, সব জায়গাতেই আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই আছে, সবার ক্ষেত্রে এই দিনটা সমভাবে প্রযোজ্য। ওখানে লেখা নাই অরফানের সাথে এতিমের সাথে কোনো লেখা নেই। এতিম শব্দের সাথে কি লেখা আছে এখানে হিন্দু মুসলমান লেখা আছে? কিছুই নেই। মানুষ একজন মানুষ যখন আমি মনে করবো তখন কি মনে করবো, এটা হিন্দু না মুসলমান? এটা তো কিছু লেখা নেই। পরে আপনি আসলো, তারপরে আসলে মানুষের পরে আসলো আপনার এটা পুরুষ না মহিলা, না এটা কালো না সাদা, তারপরে আসলো আপনার অনেক পরে আসলো তো আপনার ধর্ম কি, ধর্ম নাম কি ভাই? ও সুবোধচন্দ্র। তোমার নাম কি ভাই? মনোয়ার হোসেন। ও হিন্দু না মুসলমান? এই প্রথম কিন্তু আপনার মানুষ, এই মানবিক মানুষের মানুষ বিবেচনা করে প্যারেন্ট হাউসটার নামকরণ করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল একটা থিঙ্কিং ডেভেলপ করার জন্য। যে প্যারেন্ট হাউসকে আমরা সাজিয়েছি যে একটা বাড়িতে বাবা মা থাকে, একটা বাবা মা থাকে। যদি প্রথম যখন আপনি খুঁজবেন ডিকশনারিতে প্যারেন্ট হাউস তো আপনি পাবেন না, সেক্ষেত্রে প্যারেন্টস হাউস পাবেন। এই বাড়িতে বাপ মা সবাই আছে, এসটা দেওয়ার কারণে আপনার বাপ মা সবাই আছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন সবাই আছে আর কি, খুব সবার সাথে আমার ভালো সম্পর্ক। কিন্তু ভালো সম্পর্ক কারণ নাই যার বাপ নেই, এবং কিন্তু সব জায়গাতেই খারাপ, যার মা নেই এই সব জায়গাতেই খারাপ। এই জন্য আমরা করছি কি যে এসটা উঠে দিয়েছি, এটা কোনো ডিকশনারিতে আপনি পাবেন না, এই ওয়ার্ডটা নেইটা আপনি পাবেন না। তো এসটা উঠে যাওয়ার পরে হাউসটা রেখে দিছি যে একটা বাড়ি, আমরা সমস্ত একটা বাড়ি। আর প্যারেন্ট হাউস মানে কি, পিতা মাতা সব কিছুর দায়িত্ব পালন করবে প্যারেন্ট হাউস। নামকরণের মূল উদ্দেশ্য এখানে। আর হাউস তো বুঝতে পারছেন যে হাউসের মধ্যে সবাই থাকবে, সেখানে তারা কন্ট্রিবিউট করবে। তো এখানে ওদিকে নামকরণের প্রেক্ষাপটটা আপনারা হয়তো বুঝতে পারলেন। তো সামাজিক অনেকগুলো সমস্যা মোকাবিলা করে আমরা 2016 সাল থেকে 2020 সাল 2016 থেকে 20 সাল অনেক চড়াই উতরে গেছে, অনেক রক্তপাত গেছে, অনেক হুমকি গেছে, ধামকি গেছে, মেরে ফেলার হুমকি গেছে, অনেক প্রস্তাবের হুমকি গেছে, কিন্তু প্যারেন্ট হাউসের জায়গায় আছে। সো দ্যাট
আমাদের আইডিওলজি আমরা ওই জায়গাটাতে আমরা যাচ্ছি না, ঐতিহাসিক ব্যাপারগুলোতে অনেক গিয়ার আছে হাউসের, তো ওই জায়গাতে আমরা যাচ্ছি না। তবে পরবর্তী যে সৃষ্টির যে উদ্দেশ্য মানে যে কারণটা আমি বলছি যে একজন ইতিম যখন সর্বনিম্ন পর্যায়ে চলে যাবে সে পৃথিবীর মধ্যে একটা জিরো, তার কিছুই নেই, পৃথিবীতে তার কোনো সম্পর্কই নেই কারোর সাথে, সে একদম অসহায়। সেই জায়গাটা থেকে আমরা প্যান হাউসের কার্যক্রমটা শুরু করে দিয়েছি, ধারণাটা নিয়ে আসছি। তো প্যান হাউসের আইডিওলজি আছে, মানে আদর্শ আছে, প্যান হাউস একটা আদর্শ মেনটেন করেছে। প্যান হাউস সবসময় কনসিডার করবে একজন ইতিমকে, এতিমের যত অপরাধী হোক প্যান হাউস তার পাশে দাঁড়াবে। প্যান হাউস যত অসুবিধার মধ্যে থাকুক এতিমের পাশে থাকবে। প্যান হাউস তার সর্বাত্মক চেষ্টা করে ইতিমের কল্যাণ করবে। সো দ্যাট আইডিওলজিতে আমরা সবসময় ইতিমকে কনসিডার করে ফেলছি। এই নিয়ে আমরা অবজেক্টিভ আমরা আগে বলছি, রেসপন্সিবিলিটিও আমরা আগে বলছি। দ্যাট মিনস প্যারেন্ট হাউসকে যদি আপনি এক কথায় বলতে চান, সেটা হলো যে আইডিয়া। এটা হলো ওয়ান ক্লাস আইডিয়া, ধারণা। একটা ধারণা প্রতিষ্ঠিত হতে অনেক সময় লাগে, অনেক শতাব্দী জুড়ে, অনেক 100 বছর 200 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তো আমাদের আইডিওলজি আমরা থ্রো করে দিয়ে দিচ্ছি যে আপনারা যদি পছন্দ করেন যে এটিমের জন্য কিছু করা দরকার, কারণ সেটা করছে, তাহলে সেই আইডিওলজিটা মেনে আপনারা মানতে পারেন। এটা আমাদের ভাবার বিষয় না। আমরা আমাদের আইডিওলজি অনুযায়ী আমরা কাজ করে যাব, আর বাদ বাকিটা আপনাদের ব্যাপার। তো কি বলে যে প্যারেন্ট হাউস সম্পর্কে বেসিক যে ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, এই বেসিক ধারণাগুলোর উপর দিয়ে প্যারেন্ট হাউস এগুচ্ছে। তো আমাদের যে মেইন উদ্দেশ্যটা সেটা হলো যে এতিমরা অসহায় থাকবে না, এতিমরা অসহায়, এতিমের অসহায়ত্ব নিয়েই আমাদের কাজ। যেখানে অসহায় থাকবে সেখানেই প্যারেন্ট হাউস কাজ করবে। তো এতিমের অসহায়ত্ব সে যে ধর্মের হোক, আমি বলছি না এখানে শুধু বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো আমি বলছি না। আমরা প্রথম কনসিডার করবো হিউম্যান, মানুষ, হিউম্যান। আপনি যে কোনো ধর্মে আপনি দেখতে পারেন, ধর্ম বই খুঁজে আপনি দেখতে পারেন যে এতিম মানে কি বলা হয় যে হিউম্যান শব্দটার সাথে আমি আগে বলছি যে মানুষকে কিন্তু আপনি কোনো শ্বাসে ফেলাতে পারেন না। নেলসন ম্যান্ডেলা সারা 22 বছর তিনি জেলখানায় ছিলেন শুধু মানুষ শব্দটাই প্রতিষ্ঠিত করার জন্য। মহাত্মা গান্ধী একই কাজটাই করে গেছেন, শুধু মানুষকে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য। আব্রাহাম লিঙ্কন সেই একই কাজটাই করে গেছেন। ফিদেল কাস্ট্রো একই কাজটা করে গেছেন। চে গুয়েভারা একই কাজটা করে গেছেন। মাও সেতুং একই কাজটা করে গেছেন। স্টেলিন একই কাজটা করে গেছেন। তারপরে আরো যারা বিখ্যাত লোক, তারা কিন্তু মানুষকে মানুষ হিসাবে উপস্থিত করার জন্য, মানুষকে মানুষ হিসাবে পৃথিবীতে রিপ্রেজেন্ট করার জন্য ওরা করে গেছেন। তারা হয়তো কি মেরে ফেলে অ্যাসাসিনেশন হয়ে গেছে, মানে গুপ্ত হত্যা হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু একটা জিনিস রেখে গেছে যে হিউম্যানিটি ইজ অ্যাবাভ ওয়ার্ল্ড। আমরা মানবতায় বিশ্বাসী, মানুষকে আমরা মানুষ বলবো, মানুষকে মানবতা দিয়ে, মনুষ্যত্ব দিয়ে আমরা ভালোবেসে আমরা এটিকে কল্যাণ করে যাব ভবিষ্যতে, আজকে, আগামীতে। সবার জন্য মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ।